নমস্কার। বাংলা স্ফিয়ার উইকেন্ডের সূচনা করছি বিধানচন্দ্র রায়ের জীবনালেখ্যে ফিরে গিয়ে। বাংলা স্ফিয়ার অর্থাৎ আমার চ্যানেলে আমি যে কটা এপিসোড করেছিলাম তা শেষ হয়েছিল তার বিলেতে লেখাপড়া সাঙ্গ হওয়া পর্যন্ত। বিলেত থেকে কলকাতায় ফিরতে বিধানচন্দ্রের অনেক ধার দেনা করতে হয়েছিল এবং কি কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে তিনি তার ছাত্রজীবন বিদেশে কাটিয়েছেন তার একটা ছোট্ট নমুনা দিই। সে সময় বিলেতে যারা মেডিকেল ডিগ্রি নেওয়ার অনুষ্ঠানে যোগ দিত তাদের একটা ফ্রক কোট আর একটা টপ হ্যাট পরা বাধ্যতামূলক ছিল। বিধানচন্দ্র রায়ের সেই সব কেনার মতো আর্থিক সামর্থ্য ছিল না, ফলে তিনি একটা সেকেন্ড হ্যান্ড দোকান থেকে সামান্য কিছু পয়সা দিয়ে এক রাতের মতো ওই একটা ফ্রক আর টপ হ্যাট জোগাড় করে সেখানে পৌঁছেছিলেন। তার লেখাপড়া সাঙ্গ হয়ে গেছে, ফিরতে হবে দেশে, কিন্তু দেশে ফেরার জন্য জাহাজের কেবিন বুক করতে গেলে যে টাকা দরকার সেটুকু পর্যন্ত তার পকেটে নেই। সে সময় আরও বেশ কয়েকজন ভারতীয় ছাত্র বিলেতে ছিলেন, তাদেরই একজনের কাছ থেকে তিনি কিছু টাকা ধার করেন। তখনকার দিনে ইংল্যান্ড থেকে কলকাতায় পৌঁছতে খরচ হতো, প্রথমে আসতে হতো কলম্বো পর্যন্ত, তার ভাড়া ছিল 17 পাউন্ড, এবং কলম্বো থেকে কলকাতা তার ভাড়া ছিল 4 পাউন্ড, তার মানে দুয়ে মিলে 21 পাউন্ড। এবং যখন তিনি এসে মাদ্রাজে নামলেন তখন তার পকেটে রয়েছে মাত্র 15 টাকা। সেই 15 টাকার মধ্যেও একজন দুস্থ ব্যক্তিকে ওই যাত্রাপথে দেখা হয়ে যাওয়ায় তাকে তিনি দয়াপরবশ হয়ে 10 টাকা দিয়ে দিয়েছিলেন। কল্পনা করে দেখুন, বিধানচন্দ্র রায় MRCP FRCS তিনি কলকাতায় পা দিলেন পকেটে 5টি টাকা নিয়ে 1911 সালের জুলাই মাসে। এই 11 সালটা আমাদের এই বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ঠিক ওই বছরেই ইংরেজ তাদের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিল। এবং সেই যে স্থানান্তরের প্রক্রিয়া, তার মধ্যে দিয়েই বিধানচন্দ্রের প্র্যাকটিস শুরু হয়েছিল নিজের শহরে। এবং রাজধানী স্থানান্তরিত হয়ে গেলে একটা জায়গার গুরুত্ব কিভাবে কমে, কতটা কমে, সেই আলোচনাতে আমি প্রসঙ্গক্রমে পরে আসব। আপাতত বিধানবাবুতেই সীমাবদ্ধ রাখি আজকের বক্তব্য। তিনি ফিরে এলেন এবং তিনি তো ছুটি নিয়ে গিয়েছিলেন, ফলে চাকরিতে যোগদানে তার কোনো অসুবিধে ছিল না। ততদিনে ক্যালকাটা মেডিকেল কলেজের প্রশাসন আমূল বদলে গিয়েছে। নতুন যিনি প্রিন্সিপাল তার নাম ছিলেন কর্নেল ক্যালভার্ট। তিনি বিধানবাবুকে বললেন, তুমি এক কাজ করো, তুমি এই যে আমাদের অসংখ্য পুলিশ চাকরি করে তাদের ফার্স্ট এড সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, তুমি এখন এই পুলিশদের ফার্স্ট এড কী করে করতে হয় সেটা শেখাও। ভাবা যায় MRCP FRCS একজন হবু ডাক্তারকে প্রিন্সিপাল বলছেন ফার্স্ট এড শেখাতে। কিন্তু বিধানচন্দ্রের চরিত্রের যেটা
সবচেয়ে বড় গুণ এবং যে গুণের কারণেই তিনি বিধানচন্দ্র রায় হয়েছিলেন এবং আজও আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন, সেটা হলো কোনো কাজকেই তিনি ছোট নজরে দেখতেন না। তিনিও জানতেন যে এই ধরনের একটা কাজ তাকে করতে বলা আসলে শাস্তি দেওয়া, তবুও তিনি, যেহেতু এটাই তার দায়িত্ব, তিনি ঠিক করলেন যে এই পুলিশদের ফার্স্ট এডই শেখাবেন এবং শেখাতেই থাকলেন। একই সঙ্গে তার মনে হলো যে এবার একটু প্রাইভেট প্র্যাকটিসও করা প্রয়োজন। নইলে একে তো মেডিকেল কলেজের কাজটা তার মনঃপুত নয়, অতি অল্প আয়। তিনি এসে কলকাতায় প্রথম হ্যারিসন রোডে 84 নম্বর বাড়িতে এসে কোনো মতে ডেরা বেঁধেছিলেন। কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতে গেলেও তো পয়সা লাগে, একটা চেম্বার করতে হয়, কিছু জিনিসপত্র লাগে, সঙ্গে দু একজনকে নিয়োগ করতে হয়। ইচ্ছে থাকলেও তো তার সে সঙ্গতি নেই, ফলে আবার ধার। কলকাতায় এসে তিনি তার বন্ধু বান্ধব ছাত্র মহলে একেবারে তাকে দেখে সবাই উল্লসিত হয়ে গিয়েছিল, কিন্তু তাতে তো বিধানবাবুর পকেট ভরত না। তিনি অতএব আবার বন্ধুদের কাছ থেকে টাকা ধার করলেন এবং মনে মনে ঠিকই করে রেখেছিলেন যে একেবারে যত ছোট করে সম্ভব প্র্যাকটিস তিনি শুরু করবেন। যেহেতু তার নামের পিছনে দুটো খুব ভারী বিদেশি ডিগ্রি ছিল, অতএব তার মনে হলো যে বিলেত যাওয়ার আগে তিনি রুগী পিছু মাত্র 2 টাকা ফি নিতেন। এত অল্প টাকায় বিলেত থেকে ফিরে তার পোষাবে না, তিনি এক লাফে 2 টাকা থেকে তার ফি করে দিলেন 8 টাকা। এবং এর ফলে যে তার প্র্যাকটিসে কোনো ক্ষতি হলো তা তো নয়ই, বরং বিধানবাবু প্র্যাকটিস করছেন এই বার্তা শহর জুড়ে রটে যাওয়ার পরে একেবারে চোখের নিমেষে তার চেম্বারে রোগীদের ভিড় শুরু হয়ে গেল। এরপরে তিনি ফিরে এসেছেন, তারপরে কয়েক মাস কেটে গেছে। কলকাতা শহরের একজন বেশ সম্পন্ন ব্যবসায়ী হঠাৎ একদিন বিধানচন্দ্রকে একটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা কি না, তাকে আর প্র্যাকটিস করতে হবে না, তিনি তার বাড়ির ফ্যামিলি ডক্টর হিসেবে নিযুক্ত হয়ে যান। ফ্যামিলি ডক্টর মানে সামওয়ান হু ইজ ডেডিকেটেড টু দ্যাট ফ্যামিলি অনলি। যখন প্রয়োজন হবে বাড়ির লোকজনের চিকিৎসা করবেন এবং সেটাই হবে তার প্রধান এবং একমাত্র কাজ। এদিকে বিধানচন্দ্র রায় বিলেত থেকে ফেরার সময় জাহাজের কেবিনে বসে অখণ্ড অবসরের মধ্যে ঠিক করেছিলেন 2টো কাজ তিনি করবেন না। একটা হচ্ছে কারুর বাড়িতে পারিবারিক চিকিৎসকের কাজ করবেন না, আর 2 কোনো ফার্মাসিস্ট বা ওষুধের দোকানে বসে রোগী দেখবেন না। দ্বিতীয় সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন কেননা তখনও ফার্মাসিস্টদের দোকানে বসে ডাক্তাররা আসলে যেটা করত সেটা হলো তারা যে প্রেসক্রিপশন লিখত, সেই প্রেসক্রিপশন ওই দোকান থেকেই ওষুধ কিনতে হতো এবং তাই সেই বাবদ একটা কমিশন ডাক্তারবাবু পেতেন। বিধানচন্দ্রের এইটুকু আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বোধ ছিল যে আমি এই ছ্যাঁচড়াবৃত্তি করে
আমার জীবন শুরু করতেই চাই না। সুতরাং তার কাছে যখন এই প্রস্তাব এলো ওই ব্যবসায়ীর কাছ থেকে, তিনি মোটেই আহ্লাদিত হলেন না এবং সবিনয়ে প্রত্যাখ্যান করাতে ওই ব্যবসায়ী অত্যন্ত অপমানিত হয়ে তাকে যা মুখে আসে তাই বলে গালাগাল করতে শুরু করলেন। তিনি বললেন, ও তোমার ডিগ্রিতে যত বড় বড় কথাই লেখা থাক, একটা কথা মনে রেখো, নীলরতন সরকার অথবা কর্নেল আড়াই দত্তর মতো সুনাম অর্জন করতে তোমাকে এখন বহু দিন অপেক্ষা করতে হবে। তার চেয়ে আমি ভেবেছিলাম তুমি যদি আমার পারিবারিক চিকিৎসকের দায়িত্বটা নাও, তাহলে অন্তত তোমার মোটামুটি খাওয়া পড়ার খরচটুকু উঠে যাবে। এখন বিধানচন্দ্র রায় অপমান হজম করতে 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 ততদিনে অভ্যস্ত হয়ে গেছেন। তিনি তখন জবাবে বললেন যে, দেখুন, আমি না যতদিন লাগে ততদিন সংগ্রাম করতেই চাই। সহজ পথ আমার পথ নয়, কৃচ্ছ সাধনের পথই আমার পথ। অতএব যত দিনই লাগুক আমি ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করব এবং স্বাবলম্বী হয়ে ডাক্তারি করার চেষ্টা করে যাব। এখন এই যে 150 টাকা বছরে, বিধানবাবু মনে মনে হিসেব করে দেখলেন যে সেটা আদতে মাসিক 12 টাকা দাঁড়ায়। এই টাকাটা এতই যৎসামান্য যে তিনি মুচকি হেসে যখন প্রত্যাখ্যান করলেন, ওই ব্যবসায়ী, তিনিও তো দুধে মাল, তিনি বললেন যে, শোনো, তোমার আগে আমার বাড়িতে যে ফ্যামিলি ডক্টর ছিলেন তাকে আমি 150 টাকাই দিতাম। 150 টাকা কম টাকা নয়। 150 টাকায় কত আনা কত সিকি হয় তুমি তার কোনো হিসেব রাখো? তখন বিধানবাবু ফাইনালি আর থাকতে না পেরে বললেন যে, দেখুন, এমন একটা দিন আসতেই পারে যেদিন একজনের একটি কেস দেখে আমি 150 টাকা ফি পাব। সুতরাং আমার জন্য দুর্ভাবনা না করে আপনি অন্য ডাক্তারবাবুকে খুঁজে নিন। তারপরে অ্যাজ ইট লাক উড হ্যাভ ইট, এবং এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা তার জীবনের একেবারে সম্পূর্ণ নিখাদ সত্য ঘটনা। তারপরে কয়েক মাস কেটে গেছে। একদিন বিকেলে তিনি চেম্বারে বসে আছেন, 5টা নাগাদ তার কাছে একটা টেলিফোন আসে এবং সেই টেলিফোনে উল্টো দিক থেকে তিনি কাতর অনুরোধ শুনতে পান যে, দয়া করে আমার মেয়েকে বাঁচান এবং আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। এখন যে কোনো অসুস্থ রোগীর বাড়ি থেকে ডাক পড়লে এবং যেখানে এত উদ্বেগ গলায় ঝরে ঝরে পড়ছে, বিধানবাবু কালক্ষেপ না করে সেখানে গেলেন। গিয়ে দেখলেন একটি বাচ্চা মেয়ে, সে আত্মহত্যা করবে বলে বেশ কিছুটা আফিং খেয়ে নিয়েছে। এই অবস্থায় যা করণীয় ছিল বিধানবাবু ওই বাড়িতে বসেই করলেন, অর্থাৎ তার স্টমাক ওয়াশ করে দিলেন। ওয়াশ করে দেওয়ার পরে আবার
ওই মেয়েটিকে দেখতে রাত্রি 9টায় গেলেন, পরের দিন সকাল 9টায় আবার এলেন। এসে সকালবেলা ভালো করে মেয়েটিকে দেখে তিনি বললেন ওর বিপদ কেটে গেছে, এবার ধীরে ধীরে ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এতক্ষণ পর্যন্ত বিধানবাবুর সঙ্গে ওই মেয়েটির অভিভাবক বা বাবার মায়ের কোনো দেখা সাক্ষাৎই হয়নি। বাড়ির গৃহভৃত্যরাই প্রধানত তাকে সাহায্য করছিলেন। বিধানবাবু তার মেয়েকে বাঁচিয়ে তোলার পর হঠাৎ তিনি দেখেন যে কয়েক মাস আগে যে লোকটা তাকে 150 টাকা বাৎসরিক মাইনে দিয়ে রাখতে চেয়েছিল, এটা তারই বাড়ি এবং তারই কন্যাকে তিনি দেখেছেন। সেদিন এক অন্য চেহারা ছিল ওই সম্পন্ন ব্যবসায়ীর। আজকে তিনি একেবারে বিনয়ের অবতার হয়ে জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু আপনার ফিটা কত? বিধানচন্দ্রের মনে পড়ে গেল এই ব্যাটাকে তিনি কয়েক মাস আগে কি বলেছিলেন। একটু হেসে জবাব দিলেন, দেখুন এমনিতে আমি এই সামান্য কাজের জন্য কোনো ফি নিতাম না, কিন্তু এক্ষেত্রে আমি ঠিক করলাম আমার ফি হবে 150 টাকা। সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ী ভদ্রলোক খসখস করে একটা চেক লিখে দিলেন, দিয়ে বিধানবাবুর হাতে তুলে দিলেন, আর একেবারে নুব্জ হয়ে গদগদ ভাষায় কিভাবে যে বিধানবাবুকে তিনি ধন্যবাদ জানাবেন বা কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেটাই ভেবে পাচ্ছিলেন না। তো এখন এই অবস্থায় বিধানবাবু দেখলেন আজ সুযোগ জবাব দেওয়ার। তিনি বললেন, আপনার মনে আছে এই আপনি আমাকে কয়েক মাস আগে আমার চেম্বারে এসে 150 টাকার বিনিময়ে আপনার পারিবারিক ডাক্তার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম। বড়লোক ব্যবসায়ী তার মনে ছিল না। বিধানবাবুর কথা শুনেই তার চক্ষু চড়ক গাছ। তিনি বুঝতে পারলেন যে সেদিনকার ওই যে ঔদ্ধত্য আজকে তার পুরো হিসেব এই ডাক্তার চুকিয়ে দিতে এসেছে। তখন তিনি বলেন যে দেখুন আমি আপনাকে এমনি এমনি একথা বলিনি, আপনাকে অপমান করার জন্যও বলিনি। আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারকে বছরে 150 টাকা দিয়ে তাকে ধন্য করার যে মানসিকতা, সেই মানসিকতা আপনাকে ত্যাগ করতে হবে। নইলে কর্মক্ষম যে ডাক্তারকে রাখলে আপনার পরিবারের সুবিধে, সেরকম কোনো ডাক্তার আপনার প্রস্তাবে রাজিই হবে না। এর আগে আপনার কে ডাক্তার ছিল, তিনি কেন এত অল্প টাকায় কাজ করতে রাজি হয়েছিলেন সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমার উপলব্ধি হলো যদি আপনি কাজের ডাক্তার খুঁজতে চান তাহলে এই ভিক্ষা দিয়ে কাউকে রাখার চেষ্টা করবেন না, সেটা তার অসম্মান হবে। পরের মাসে বিধানবাবু খবর পেলেন ওই ব্যবসায়ী ভদ্রলোক তার ফ্যামিলি ডক্টরের ফি, মানে সারা বছরের পারিশ্রমিক, এক ধাপে 150 থেকে 600 টাকা করে দিয়েছেন।
এবং এই প্রথম তার প্র্যাকটিস জীবনে বিধানবাবু তার রুগীর পরিবারকে জানালেন যে তার ফি কত এবং কত টাকা তাদের দিতে হবে। এটা তিনি ইচ্ছে করে করেছিলেন যাতে এই পয়সাওয়ালা লোকটি বুঝতে পারে যে ডাক্তার এমন একজন পেশাদার ব্যক্তি যাকে গৃহভৃত্যের মতো রাখার কথা তিনি কল্পনাই করতে পারেন না। খালি টাকার দম্ভ আছে বলে তিনি সে কাজ করছেন। এবং যারা তখন বিধানবাবুর কাছে নিয়মিত যেতেন চিকিৎসার জন্য, তারা কেউ মনে করতে পারেন না যে বিধানবাবু কখনো ফি চেয়েছেন মুখ ফুটে, বা পরে তার কোনো সহকারী কোনো বিল পাঠিয়েছে। এইরকম ঘটনা কার্যত ঘটতই না। এবং গরিব গুরব রুগীদের কাছ থেকে তিনি একটা পয়সাও ফি নিতে প্রস্তুত ছিলেন না। এমন হয়েছিল একবার তাকে একজন এলএমএস ডাক্তার খুব বিপন্ন বোধ করে নিজের বাড়িতে ডাকেন। তারপরে তিনি যখন দেখেন যে বিধানবাবু পেশেন্টকে পরীক্ষা নিরীক্ষা করেন, আবার কিছুদিন পরে সেই এলএমএস ডাক্তার রুগীকে নিয়ে দ্বিতীয়বারের জন্য ফিরে আসেন। এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আপনার ফি কত? বিধানবাবু বুঝতে পারছেন যে আমার ফি দেওয়া দূরস্থান, কোনো রকম ফি দেওয়ার মতো সামর্থ্যই এই এলএমএস ডাক্তারের নেই। তখন তিনি বললেন যে আমাকে কোনো ফি দিতে হবে না, কিন্তু নিয়মিতভাবে এই মেয়েটির চিকিৎসা যে করে সেই ডাক্তারকে দয়া করে তার প্রাপ্য ফিটুকু দিয়ে দেবে। আজকে এ পর্যন্তই। কালকে তার কলকাতা বাস এবং প্র্যাকটিসের এবং মেডিকেল কলেজে থেকে বেরিয়ে এসে প্রথমে ক্যাম্বেল তারপরে কারমাইকেলের তার শিক্ষকতার অভিজ্ঞতা, ডাক্তারির অভিজ্ঞতা ইত্যাদি বিষয় নিয়ে ধীরে ধীরে একটার পর একটা এপিসোড করে যাব। নমস্কার। যদি পারেন আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলুন, কেননা এই চ্যানেলে আমি একদম ভীষ্মের প্রতিজ্ঞা নিয়ে বসেছি। দৈনন্দিন ঘটনাবলীর কচকচি এড়িয়ে আমি ভিন্ন ধর্মী নানা বিষয় নিয়ে আপনাদের উপহার দেব। সুতরাং একটা মজা হয়তো থাকবে এই চ্যানেলে, সপ্তাহে 2 দিন, শনিবার আর রবিবার। আশা করি আপনারা যথেষ্ট, যাকে ইংরেজিতে বলে উইল ফিল এন্টারটেইনড অ্যান্ড রিওয়ার্ডেড। ভালো থাকবেন। নমস্কার।